ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 190 থেকে 205 বড় গো ধারা। অনেকগুলো এখানে অনেকগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ইতোমধ্যে পরীক্ষাতে আসছে। গতকালকের ক্লাসটা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। আপনার গতকালকের ক্লাসটা ছিল ফৌজদারি কার্যবিধির 177 থেকে 188 ধারা পর্যন্ত, না? যেখানে আলোচনা করা ছিল যে আপনার আপনার অনুসন্ধান এবং বিচারের স্থান কোথায়, অনুসন্ধান হবে কোথায় বিচার হবে, এই রিলেটেড যে আমাদের প্রশ্নগুলো থাকে বা অনেক সময় প্রশ্ন উত্থাপিত হয়, এইগুলো সমাধান করবে সেই ধারাগুলো ছিল। আমি প্রথমেই গত ক্লাসের একটু রিভিউ মানে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই। 177 ধারা ছিল আপনার ইনকোয়ারি এবং বিচারের আপনার সাধারণ স্থান। সাধারণ স্থান হলো যেখানে ঘটনা ঘটবে তার এখতিয়ার সম্পন্ন এলাকায় বিচার হবে, এটা হলো সাধারণ নিয়ম। আর বাকি যা আছে মনে করেন সব অসাধারণ। পরেরটা ছিল 178, বিভিন্ন দায়রা বিভাগের মামলা বিচারের আদেশ দেওয়ার ক্ষমতা। আমরা জানি দায়রা আদালত তার শিডিউলভুক্ত মামলায় তদন্ত করে। এই ক্ষেত্রে আপনার সরকার যদি নির্দেশ দেয় সেই শিডিউলের বাইরে অন্য মামলাও তদন্ত না, বিচার, কারেকশন প্লিজ, আপনার বিচার করে থাকে। সেই ক্ষেত্রে সরকার নির্দেশ দিলে আপনি শিডিউলের বাইরে গিয়েও কি করবেন, বিচার করবেন। তারপরে 179, যে জেলায় অপরাধ সংগঠিত হয়েছে অথবা যেখানে উহার পরিণাম ঘটছে অভিযুক্ত বিচার সেখানে হবে। তার মানে এক জায়গায় অপরাধ হয়, আরেক জায়গায় গিয়ে আপনার পরিণত ঘটে। এক জায়গা থেকে ধরে নেওয়া যায়, আরেক জায়গায় গিয়ে আপনার খুন হয়। দুই জায়গার যে কোনো জায়গায় আপনার মামলাও করা যাবে, বিচারও করা যাবে। 180, কার্য যে ক্ষেত্রে অপর অপরাধের পরিপ্রেক্ষিত অপরাধ সেই ক্ষেত্রে বিচারের স্থান। তার মানে যখন দেখা গেছে, আচ্ছা এবার আমরা আসি পরের বিষয়টাতে, যেখানে বলা আছে যে ক্ষেত্রে আপনার একটা কাজ আরেকটা কাজের পরিপ্রেক্ষিতে অপরাধ সেটা। এখানে বলতেছে যে ধরেন চুরি হয়েছে, এটা নিয়ে আরেক জায়গায় বিক্রি করছে, তাহলে যে গ্রহণ করছে সে চোরাই মাল গ্রহণ করছে, তাহলে এখানে চুরি ওইখানে গ্রহণ। তার মানে একটা আরো অপরাধকে বৃদ্ধি করে, এরকম বাড়তে থাকতে পারে। এরকম যে কোনো স্থানেই সেটার আপনার অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হওয়া যাবে। তারপর এখানে সবগুলোকে কম্বাইন করে একটা ধারা করছে, ধারা 81, যেখানে বলা আছে যে আপনার ঠগ, ডাকাত, খুনি, মার্ডারার এরা যারা আছে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে বিচার হবে। প্লাস উপরের যে বিষয়গুলো আলোচনা করছি ওইগুলোকে এখানে নিয়ে আসছে। এখানে যদি আপনি একটা থেকে আরেকটাকে পার্থক্য খুঁজতে চান, মোটামুটি আপনার খুব উচ্চ লেভেলের আপনার আইনজ্ঞ বিশেষজ্ঞ না হলে এখানে পার্থক্য ধরাটা খুবই মুশকিল। বুঝতে পারছেন, একটা জিনিস আপনার সাথে এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িত। ধারা 182, যেখানে বলা আছে অপরাধের স্থান যখন অনিশ্চিত, মানে আমি বুঝতেই পারি নাই যে আমার সাথে ঘটনাটা কোন জায়গায় হয়েছে, বা এক জেলায় নয় ভিন্ন ভিন্ন জেলায় আপনার এটা আপনার সমষ্টিগতভাবে সম্মিলিত, সেই ক্ষেত্রে কোথায় ইনকোয়ারি হবে আর কোথায় বা বিচার হবে। এটা যে কোনো জায়গায় আপনার ইনকোয়ারি বা বিচার হতে পারে, নো সমস্যা। ধারা 183, ভ্রমণকালী অপরাধ। আপনারা প্রায় শুনে থাকেন যে আপনার বাসে ধর্ষণ হয়েছে, চলন্ত বাসে ধর্ষণ হয়েছে, এরকম কথা শুনে থাকেন। এগুলোর ক্ষেত্রে কি কোনো বিচার পাবে না? হ্যাঁ, অবশ্যই বিচার পাবে। এই ভ্রমণকালে যতগুলো থানা ক্রস করছে এটা যে এখতিয়ার সম্পন্ন এলাকা আছে সেখানে অনুসন্ধান বিচার অনুষ্ঠিত হতে পারবে। ধারা নাম্বার 184 বাতিল, আমাদের দরকার ছিল না। 185, যে জেলায় ইনকোয়ারি বা বিচার হবে সে বিষয়ে সন্দেহ দেখা দিলে হাইকোর্ট বিভাগ কি করবে এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মানে নেত্রকোনায় হবে না ময়মনসিংহ, দ্বিধাদ্বন্দ্ব, এইটার বিচার কে করবে, কোন জেলায় হবে, কোন দায়রা বিভাগে হবে, এটা নির্ধারণ করবে কে? আপনার হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিয়ে দিবে, ময়মনসিংহ দায়রা আদালত এই মামলাটি বিচার করবে, বা শেষ। যখন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিবে তখন। তারপর 186 87 আমি পড়াই নাই আপনাদেরকে, তেমন একটা দরকার নাই। 188, বাংলাদেশের বাইরে কৃত অপরাধের দায়িত্ব। তার মানে বাংলাদেশের বাইরেও যদি করে আসি আমরা এই কাজ, তার মানে ওই ব্যক্তিকে যেখানেই পাওয়া যাবে বাংলাদেশের ভিতরে সেখানেই তার বিচার করা যাবে। তার মানে সে ঘটনা ঘটেছে কলকাতায়, বাংলাদেশে এসে ধরা খেয়েছে চট্টগ্রামে, চট্টগ্রামে বিচার করা যাবে। ধরা খেয়েছে ময়মনসিংহে বিচার করা যাবে। ধরা খেয়েছে দিনাজপুরে আপনার বিচার করা যাবে। তারপরে বাংলাদেশের যে কোনো স্থানে সেটার বিচার করা যাবে। এই যে বিষয়গুলো আপনার কি মনে হয় লিখিত পরীক্ষায় আপনার জন্য আসবে? আসবে না, আসবে না। এই যাবৎকাল পর্যন্ত কোনোদিন আসে নাই। আর এমসিকিউ এর জন্য তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমাদের একটু পড়া দরকার, এই জন্য আমরা পড়লাম। কিন্তু আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভাই, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। কিরকম? আমরা যদি প্রথমেই দেখি ফৌজদারি কার্যবিধির 190 দ্বারা আপনার ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারেন। এই যে আমরা বারবার শুনি যে ম্যাজিস্ট্রেট আমলে নেন আমলে নেন, ওনারা কোন ধরনের ম্যাজিস্ট্রেট যারা আমলে নেন? এই যে এখানে কারা যে আমলে নিতে পারেন এই বিষয় এখানে ক্লিয়ার বলা আছে।
এখানে বলছে যে কিছু ব্যতিক্রম ব্যতীত, ব্যতিক্রম তো ব্যতিক্রমই তাই না, মনে করেন কিছু ব্যতিক্রম ব্যতীত যে ক্ষেত্রে ওনারা পারেন না, তাহলে ওনারা কারা আর বাকি সব ক্ষেত্রে পারেন? তারা হচ্ছে আপনার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল লাইনে মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে যারা প্রধান, তাই না, মুখ্য আপনার মহানগর ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে আপনার মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ঘুরে কিন্তু আপনার এই একই ব্যক্তি দুই জায়গায় থাকলে দুই নাম। আপনাদেরকে এটা বুঝাইছি না? আদালতের শ্রেণী বিভাগ বা আদালতের যে আপনার কিভাবে বন্টন হয়েছে প্রথম দিকের ক্লাসে মনে করে দেখেন, যে যিনি মেট্রো এলাকায় মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, তিনি জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কিন্তু একই ব্যক্তি একই পদ। ক্লিয়ার? একই ব্যক্তি একই পদ, তার অধীনস্থ আপনার প্রথম শ্রেণী থাকে, দ্বিতীয় শ্রেণী থাকে, তৃতীয় শ্রেণী থাকে, এরকম যারা আছে তারাও এই ক্ষেত্রে কি করতে পারেন, বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। এই বিভিন্ন দায়িত্বের ভিতরে মামলাগুলো আমলে কে নিবেন, মানে একটা মামলার ঘটনা বিচার শুরু করার মতো এই ধরনের সিদ্ধান্ত কে নিতে পারেন? একটা থানায় তো অনেক ধরনের অভিযোগ যায়, ওসি কি সবগুলো মামলা নেন? বলেন, মামলা নেন? ওসি কি সবগুলো ঘটনার মামলা রেকর্ড করেন? একটা থানায় যতগুলো সংবাদ যান যান রেকর্ড করেন কিনা? আপনারা নিজেরা একটু হানা বইলেন যাতে বুঝতে পারেন আমি কি বুঝাচ্ছি। ওসি সবগুলো মামলায় কিন্তু রেকর্ড করে না, করে? করে না। এবার দেখেন, একটা কোর্টেও কিন্তু অনেক ধরনের লিখিত পিটিশন ড্রপ করতে পারে, মানে দাখিল হতে পারে। একজন বিচারক কি সবগুলোকেই আপনার আমলে নিয়ে বিচার শুরু করে দেন? করেন? করেন না। এই ক্ষেত্রে তিনি আসলে কি দেখলে আপনার বিচার শুরু করবেন? তিনি আমলযোগ্য অপরাধের দেখবেন, এবং দেখবেন তিনি আপনার অভিযোগকারী প্রথমে থানায় গেছিলেন কিনা, থানার থেকে রিজেক্ট হয়েছে কিনা, এরকম বিশেষ কিছু বিষয় দেখে। এই জন্য দেখবেন কোর্টে যখন মামলা করা হয় তখন একটা এফিডেভিট লিখে দেয় যে আমি এই মর্মে শপথ গ্রহণ করে বলতেছি যে আমি অভিযোগ করার জন্য থানায় যাই, থানায় অফিসার ইনচার্জ আমার মামলাটি নেন নাই, যার পরে আপনার উপায়ন্তু না দেখে আমি বিজ্ঞ আদালতের দ্বারস্থ হইলাম, এরকম একটা এফিডেভিট দিতে হয় কিন্তু আপনার কোর্টে মামলা করতে গেলে। এটা মুখস্থ লেখাই থাকে উকিলের কাছে, খালি সই নাই। তো এরকম মনে করেন যে দিল। এখন কোর্টে তো অনেক ধরনের আপনার ম্যাজিস্ট্রেট থাকে, থানাও তো অনেক ধরনের অফিসার থাকে, সেকেন্ড অফিসার থাকে, ইন্সপেক্টর তদন্ত থাকে, অপারেশন থাকে, কমিউনিটি পুলিশিং থাকে, তারপরে আপনার ওসি থাকে। সবাই কি মামলা রেকর্ড করতে পারে? না। ওসি। কারণ কোর্টেও তো অনেক ধরনের বিচারক থাকে, সবাই কি মামলা শুরুর জন্য আদেশ দিতে পারেন, মানে আমলে নিতে পারেন? সবাই পারেন না। তাহলে কারা পারেন? এই যে দুজন ব্যক্তির কথা আমি বললাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একই ব্যক্তি জেলার ক্ষেত্রে, সরি, আর মেট্রোর ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই দুজন ব্যক্তি এবং তার অধীনস্থ যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাদের অধীনস্থ যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এছাড়াও এছাড়াও বিশেষভাবে বিশেষভাবে যদি অন্য কাউকে ক্ষমতা দেওয়া হয়, অন্য আর কে কে থাকে, বাকি থাকে কে? দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারা বাকি থাকে, তাই না? তার মানে তাদেরকে যদি স্পেশাল ভাবে ক্ষমতা দেওয়া হয় তাহলে তারাও কিন্তু মামলা আমলে নিতে পারেন, যেমনটা আমরা দেখছি একজন এএসআই পর্যন্ত ওসি হইতে পারে, তাই কি না? দেখছি না? আপনারা এমন ভাবে থাকেন স্টিল হয়ে একটু লড়াচড়া দিয়েন, তাহলে তো বুঝবেন ক্লাসটা মজা পাবেন, নাহলে তো মজা পাবেন না। তার মানে এখানে ওসি যেরকম থাকার সময় আর কেউ পারেন না, তিনি যদি ক্ষমতা দেন তাহলে পারেন। ওসির জিডি লেখার কথা, ওসি ক্ষমতা দেন দেখে ডিউটি অফিসার লিখতে পারেন। একইভাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাদের মামলা আমলে নেওয়ার কথা, কিংবা তাদের পরিবর্তে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মহানগর ম্যাজিস্ট্রেট যারা আছে তারা নেবেন। এবং তারা না থাকলে আপনার যদি ক্ষমতা দেওয়া হয় স্পেশাল ভাবে, তাহলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর অন্যান্য যে ম্যাজিস্ট্রেট আছে তারাও কিন্তু আপনার মামলা আমলে নিতে পারেন। এটাই হলো ফৌজদারি কার্যবিধির 190 ধারা। এখন তারা আমলে কিভাবে নিবেন, কিসের ভিত্তিতে নিবেন? দেখেন, প্রথমেই বলছে ক, সংগঠিত অপরাধ সম্পর্কে নালিশ পাওয়ার পর। তার মানে কেউ যদি গিয়ে ওই যে লিখিতভাবে কমপ্লেন করে বা মৌখিকভাবে কমপ্লেন করে, নালিশ যে সংজ্ঞা যে পড়ছেন, যে কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে অভিযোগ করা যে কোনো এক বা একাধিক ব্যক্তি অজ্ঞাত বা অজ্ঞাত হতে পারে কোনো একটা অপরাধ করছে, এটার নামে কি? নালিশ। খ, কোনো পুলিশ অফিসারের নিকট হতে লিখিত রিপোর্ট পেয়ে। তার মানে কোনো পুলিশ অফিসার যদি লিখিতভাবে কি দেয়, কোন রিপোর্ট দেয়, সেটা কি কি হতে পারে? একটু বুদ্ধি খাটায় বলেন তো দেখি। পুলিশ অফিসারের রিপোর্ট কি হতে পারে, এটার নাম কি হতে পারে?
চার্জশিট অথবা চূড়ান্ত রিপোর্ট অথবা ধন্যবাদ, খুব খুবই সুন্দর, খুব খুব সুন্দর। তাহলে দেখছেন, অর্থাৎ চার্জশিট বা ফাইনাল রিপোর্ট এটা পুলিশের একটা রিপোর্ট। তাহলে এই পুলিশ রিপোর্টের ভিত্তিতে তার মানে আমরা দুটি জিনিস পাইলাম। পরে আরেকটা বিষয় এখানে বলছে, পুলিশ অফিসার ব্যতীত অপর কোনো ব্যক্তির নিকট থেকে খবর পেয়ে বা নিজের জানা মতো বা সন্দেহবশত, কারণ যিনি জাস্টিস তিনিও তো একজন মানুষ, তার কাছে অন্যভাবে সংবাদ আসতে পারে বা তিনি নিজেও অনেক সময় এই ক্ষেত্রে আপনার করতে পারেন। এই যে দেখেন না, অনেক সময় বিচারক বলে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য এরকম অর্ডার জারি করে না। এটাও কিন্তু একটা আমলে নেওয়ার মতো আর কি। এই যে তিনটা প্রসেস আমরা পেয়ে গেলাম, ক্লিয়ার? তার মানে এরপরে আর আমরা কোনোদিন বলবো যে কারা আমলে নিতে পারেন এবং কি জন্য, কিভাবে, কখন, কোন সংবাদের ভিত্তিতে নিতে পারেন, আশা করি বুঝতে পারতেছেন। এরপরে হিউজ পরিমাণ গ্যাপ, হিউজ পরিমাণ গ্যাপ দিয়ে আপনারা চলে যাবেন টোটালি আপনার 196 ধারাতে। এখন এর মাঝখানে যে 192, 93, 94, 95 আছে, যদি কারো মন চায় আপনি পড়তে পারেন, তবে তেমন ইম্পর্টেন্ট না। 196 ধারা, রাষ্ট্রদ্রোহিতা ও কতিপয় অপরাধের দায়ে মামলা। দেখবেন আপনাদের এই যে বইটাতে বলা আছে, ষষ্ঠ অধ্যায় বা নবম অধ্যায় যে অপরাধগুলো আছে এগুলো, এবং কিছু এখানে অপরাধ দেওয়া আছে, এত কিছু মুখস্থ করে পারবেন না। মনে রাখবেন, সরকার যে আছে আমাদের, যে বাংলাদেশের সরকার, সরকার বা আপনার সরকারের কাছ থেকে আপনার বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যে অফিসাররা থাকেন, তাদের যে আপনার আদেশ আছে, সেই আদেশ বা কর্তৃত্ব ছাড়া আপনার তাদের কেউ যদি নালিশ করে, সেই ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আমলে নেবে না। না হলে রাষ্ট্রদ্রোহিতার যে ধরনের সংজ্ঞা হয়, আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা যে ধরনের বক্তব্য রাখে টেলিভিশনের সামনে বা ইউটিউবে, প্রত্যেকটা দিনই রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়ার কথা, প্রত্যেক দিনই রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়ার কথা। এখানে সরকারের নির্দেশনা ছাড়া, সরকারের ছাড়া এই ধরনের কোনো ধরনের মামলা রুজু হবে না। 2009 সালে কিশোরগঞ্জ ভৈরব এই দুই জেলার আপনার মানে বাস্তবায়ন নিয়ে আপনার রাষ্ট্রপতি তৎকালীন সময় জিল্লুর রহমানের কুশপুত্তলিকা দেওয়া হয়েছিল কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, বাউরহালি এমন নামে একটা জায়গা আছে ওইখানে। তো ওই 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 কুশপুত্তলিকা দেওয়া হওয়ার কারণে আপনার পরে ওই ওইটার কারণে রাষ্ট্রদ্রোহিতা মামলা হয়েছিল কিশোরগঞ্জ জেলায়। এই মামলা নিয়ে তৎকালীন এসপি বিএল দাস, তৎকালীন আরেকজন ডিসি নাম ভুলে গেছি, ইনস্ট্যান্ট পরের দিন ইনস্ট্যান্ট রিলিজ বদলি। ওই দিন জেলা হওয়া নিয়ে মানে একটা দুই অঞ্চলের মানুষের চাপে পড়ে ওই ডিসি এসপি একদিনের ভিতরে বদলি। তখন আমি ডিএসবিতে আর কি, তখন একটা ভিডিও ছিল, ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল, রাষ্ট্রপতি জিল্লুর রহমান, ওই যে নাজমুল হাসান পাপনের বাবা আর কি, ওনার কুশপুত্তলিকা দেওয়া হয়েছিল। এই ঘটনা বিশাল একটা ঐতিহ্য, মানে কিশোরগঞ্জের যে দুই জেলার প্রথম যে বিরোধটা মানে হয়েছিল। এইখানেই আমি নিজের চোখে প্রথম দেখলাম যে আপনার সরকারের নির্দেশে তখন একটা রাষ্ট্রদ্রোহিতা মামলা হয়েছিল। মামলা হয়েছিল না মামলা নেওয়ার জন্য চাপে এরকম আর কি, এসপিডিসি এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের কারণে দুজনে আউট ইনস্ট্যান্ট। এটা একদম চোখের সামনে একটা ঘটনা। তার মানে রাষ্ট্রদ্রোহিতার মামলা ইচ্ছে করলেই বিচার শুরু করতে পারেন না বিচারকরা, পারেন পারেন না। এক্ষেত্রে কি দরকার? সরকার কর্তৃক অনুমোদন। সরকার কর্তৃক কি অনুমোদন? এরকম আরো মামলা আছে, যেমন ধরেন সন্ত্রাস বিরোধী আইনে সরকার কর্তৃক অনুমোদন না গেলে আপনার কি হয় না, বিচারিক কার্যক্রম শুরু হয় না। ধারা নাম্বার 196 ক, যেখানে বলা আছে অপরাধজনক ষড়যন্ত্র। অপরাধজনক ষড়যন্ত্রের যে মামলাগুলো আছে, এটা যখন ফৌজদারি অপরাধের সাথে সরাসরি আপনার কোনো বড় ধরনের অপরাধের সাথে যুক্ত হবে, সেটা আপনার ভিন্ন বিষয়। আবার এখানে বলতেছে যে আদালত 120 খ ধারা অনুসারে দণ্ডনীয় অপরাধমূলক ষড়যন্ত্রের অপরাধ আমলে নেবেন না, যদি না সেটা সরকার বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসারের আবেদনক্রমে অভিযোগ করা না হয়। অর্থাৎ যখন সরকারের রিলেটেড কার্যক্রম মানে সরকার মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, তখন যে কার্যক্রমগুলো হতে পারে তখনকার জন্য এটা প্রযোজ্য। পরে আবার দুই উপধারায় বলছে 96 কতে যে আপনার যে ক্ষেত্রে ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে কোনো আমলযোগ্য অপরাধ করা বা আমলযোগ্য অপরাধ করা বা মৃত্যুদণ্ডযোগ্য, দ্বীপান্তর বা 2 বছর বেশি সশ্রম কারাদণ্ডের যোগ্য নহে, যদি সরকার বা সরকারের কর্তৃত্ব এই সম্পর্কে ক্ষমতাপ্রাপ্ত কোনো জেলা ম্যাজিস্ট্রেট লিখিত আদেশ দ্বারা কার্যক্রম শুরু করার সম্মতি না দিয়া থাকেন। তার মানে জেলা ম্যাজিস্ট্রেট যদি সম্মতি দিয়ে থাকেন ওইরকম ক্ষেত্রে তখন সেটা হইতে পারে। তার মানে এক জায়গায় আমরা দেখতেছি সরকারের অনুমোদন, আরেক জায়গায় আমরা দেখতেছি কার অনুমোদন, আরেক জায়গায় আমরা দেখতেছি জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন। এইগুলোর ক্ষেত্রে ষড়যন্ত্রের
মামলা শুরু হবে, বিচারিক কার্যক্রম শুরু হবে, এছাড়া হবে না। না হলে কিন্তু আমরা যে কেউ যার কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে পারি, স্যার এ তো আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, ঠিক না? এরকম অভিযোগ তুলে মামলা করতে পারতাম না প্রত্যেকদিন? প্রতিদিন মামলা করতে পারতাম কিনা? মূলত এখানে নিষেধ করা আছে যে এই ধরনের মামলা বিচার করতে গেলে ভাই এখানে অনুমোদন লাগবে, এছাড়া কিন্তু হবে না। তারপর আছে 197, বিচারক এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা। যখন সরকারি কর্মচারী আপনার সরকারি কার্যক্রম পালন করবে আর আপনি যাবেন তার বিরুদ্ধে মামলা করতে, এই ক্ষেত্রে মামলা করলেই সেটা আমলে নেবেন না বিচারক। কি নেবেন না? কারণ আপনার সরকারের পূর্ব অনুমোদন যদি না থাকে তিনি সেটা আমলে নেবেন না। ক্লিয়ার? 197 এ কথা বলছে। সহজ হিসাব। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, তারপর আপনার যারা বিচারক থাকেন তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আপনার সরকারের পূর্ব অনুমোদন লাগবে, অর্থাৎ পূর্বের কোনো অনুমোদন না থাকলে মামলা হবে না। খুব কঠিন কোনো কিছু? এক লাইন করে মনে রাখবেন, এক লাইন ভিতরে পড়লে দেখবেন অনেক কিছু আছে। আপনি এটা পড়ে পিএইচডি লাভ করতে পারবেন না, এত বেশি জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই এইসব জায়গাগুলোতে। খুব সেন্সিটিভ ইস্যু। শুধুমাত্র এক লাইন দুই লাইন করে শিরোনামগুলো মনে রাখেন, আর একটু একজন আরেকজনের সাথে আলোচনা করেন, বাস ক্লিয়ার। এখানে আপনার এত বেশি পরিশ্রম করার দরকার নাই এই জায়গাগুলো। খুবই কারণ কি জানেন, এই জায়গায় যদি আপনি বেশি পরিশ্রম করতে যান, বেশি আওলাইতে যান, তাহলে ওর মাথা নষ্ট হয়ে যেতে পারে। বুঝছেন? লাস্টে দেখবেন কিছুই বুঝতেছেন না। শিরোনামগুলো মনে রাখেন, অল্প অল্প করে মনে রাখেন। যখন দেখবেন আপনার ফৌজদারি কার্যবিধি অন্যান্য বিষয়গুলো পড়া শেষ, তখন আপনি এইগুলোর সাথে আপনি এখন পড়তে পারেন যে আমি আর কি পড়তে পারি, তখন আপনি চলে আসবেন এখানে। ঠিক আছে? 565টা ধারা আছে, যত খুশি পড়তে পারেন। তবে আমি যতটুকু আপনাদেরকে সিলেবাস দিচ্ছি, আমি মনে করি দিস এনাফ। এদিক থেকে পরীক্ষা আসছে, এর বাইরে পরীক্ষায় আসে নাই, আমি পাচ্ছি না আর কি। যদি আসতো তো আমি পড়াইতাম। অযথা কষ্ট করবেন আপনারা বলেন। এখন মনে করেন যে এই অন্য যে বিষয়গুলো আজ পর্যন্ত কোনোদিন পরীক্ষায় আসে নাই, আমি কি ওইগুলো আপনাদেরকে পড়াবো? যারা মোটামুটি আইনজ্ঞ বিশেষজ্ঞ এইরকম, ধরেন না এরা 1 থেকে 50 পর্যন্ত সিরিয়াল নিয়ে নিল, 51 থেকে নয় আমাদের সাধারণ মানুষের সিরিয়াল শুরু হইলো মনে করেন, তাহলে তো আমরা খুশি, খুশি না? খুশি তো? যে বাবা তারা সবকিছু পরে 50 মতো নিয়ে নে, আমরা একটু কম পরে আমরা 51 থেকে সিরিয়াল দেই, তাহলে তো আমরা খুশি নাকি? অতএব এই পর্যন্ত আমার থেকে যারা, আমি কিন্তু নিরুৎসাহিত করতেছি না, মনে করেন আপনি আরো বেশি পারেন, আরো বেশি পরিশ্রম করতে চান, আপনি পড়েন, আমি উৎসাহিত করতেছি। বাট মনে করেন আপনি কুলাইতে পারবেন না, আপনি বাদ, এই পর্যন্ত আর পড়েন না। এইটি আমি তো এর ভিতরেও আমি নর্মাল করে দিছি যেগুলো পড়ার দরকার নাই। এগুলো আজকের ক্লাস থেকে যদি আপনার পড়তে হয় তাহলে 190 দ্বারা পড়বেন, আর পড়বেন হচ্ছে 205-এর বর্গ, আর মাঝখানে যা আছে সব ফকাপ, এগুলো একটা না পড়লেও চলবে। বুঝতে পারলাম আজকের ক্লাসে? আর গত ক্লাসের একটা না পড়লেও চলবে। 177 থেকে 188 সব বাদ দিয়ে দিলেও চলবে। বাট একটা রিস্ক তো থাকে, একটা রিস্ক থাকে না? এখন রিস্ক তো জীবনে নিতেই হবে, রিস্ক আপনাকে নিতেই হবে। রিস্ক নিয়ে কারা নেয়? রিস্ক নেওয়ার পরে কি পরিণত হয়? হয় একটা সাকসেস হয়, নাহলে মনে করেন যে ডাউন হয়ে যায়, এরকমই তো বিষয়, তাই না? রিস্ক একটা নিতেই হবে, রিস্ক নিতে হবে, সেটাই। তবে আমি বলবো যে সবাই যদি পারে তাহলে আপনিও পারবেন, পারবেন অবশ্যই। যেখানে ছিলাম 197 পরে হচ্ছে 198। দেখেন, চুক্তিভঙ্গ, মানহানি বা বিবাহ সম্পর্কিত যে মামলাগুলো হবে, যার সাথে ঘটনা ঘটবে তাকেই মামলার দায়ের করতে হবে। বুঝা গেছে? মনে করেন আমার সাথে চুক্তি ভঙ্গ করছে রেজাউলে, এখন আপনি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আপনি গিয়ে আমার পক্ষে রেজাউলের বিরুদ্ধে মামলা করে দিলেন যে রেজাউল আমার বন্ধু জাহাঙ্গীর আলম জনির সাথে চুক্তি ভঙ্গ করছে। আদালত এটা বিচার করবে না, কারণ কি? ওই বেটা তুই কেটা, যে যে চুক্তি, যার সাথে চুক্তি ভঙ্গ করছে অরে নিয়া, নাকি? আবার মনে করেন আমার মানহানি করছে, আমার গায়ে লাগতেছে না, আপনার গায়ে লাগছে, যেহেতু আপনি আমার বেশি ভালোবাসেন, ঠিক না? তো এই ভালোবাসাটা কালকে থেকে বোঝা দেবো। তো এই যে ভালোবাসেন, এই ভালোবাসাটা মনে করেন যে আপনি কি করলেন, এই ভালোবাসার প্রেক্ষিতে আপনি গিয়ে আমার মানহানি করছে, আপনি গিয়ে মামলা করছেন। আদালত কি এটা আমলে নিবে? নিবে কি না? নিবে না। কি জন্য নিবে না? আরে ভাই, যার মানহানি করছে তারে আইতে কও আমার কাছে, তুমি কেডা? আমরা কি একজনের ছুটি দরখাস্ত আরেকজন দিতে পারি? দিতে পারি না। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিবাহ সম্পর্কিত বিষয়, এই যে বিবাহ সম্পর্কিত বিষয় যদি হয়, সেক্ষেত্রে সাধারণত ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে হয়, তাকেই মূলত এখানে যাইতে হয়। অর্থাৎ এই ধারাটা থেকে আমরা বুঝলাম 198 যে যার ক্ষতি হবে, যার মানহানি ঘটবে, যার চুক্তিভঙ্গতে ক্ষতিগ্রস্ত হবে, সেই ব্যক্তির অভিযোগ ছাড়া আমলে নিবে না অপরাধ। আমরা জানি কি, যদি একজন ব্যক্তি খুন হয়, এটা যে কেউ গিয়ে কিন্তু মামলা করতে পারে, পারে না? যে পুলিশ বাদী হইতেছে, কোন জায়গার কে না কে মারা গেছে, অজ্ঞাত পরিচয় লাশ, পুলিশ বাদী হয়ে মার্ডার মামলা করতেছে না?
করতেছে কি না? করতেছে। আমার কিছু লাগে যে ভিকটিম? লাগে না, বাট আমি তো মামলার বাদী হচ্ছি। এগুলোতে কোনো না নাই, কিন্তু এখানে উল্লেখ করে দিছে যে এইগুলোর ক্ষেত্রে ভাই ওনাদেরকেই আসতে হবে, আপনার অন্যজন আসলে হবে না। যেমন যেমন বিশ্বাসভঙ্গ প্রতারণার মামলা, এখন আমার সাথে বিশ্বাসভঙ্গ করছে, আমার সাথে প্রতারণা করছে, এখন জাকিয়া গিয়ে মামলা করতে পারবে যে জনি স্যারের সাথে প্রতারণা করছে, ই করছে, আমি মামলা করাম? পারবে না, পারবে না, এটা আপনার পারবে না। তারপরে 198 এর পর হচ্ছে আমাদের 199, ব্যভিচার ও বিবাহিত মহিলাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার মামলা। ধরেন যদি আপনার ব্যভিচার করা হয়, কোনো নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, এখানে জানি তার কোনো অপরাধ হয় না, তার সাথে যে পুরুষ ব্যক্তিটা ব্যভিচারে লিপ্ত হয়েছে তার অপরাধ হয়। এখন তার বিরুদ্ধে মামলাটা কে করবে? যদি নারী মামলাটা করে, তাহলে নারী এখানে কি মামলা করবে? ধর্ষণ মামলা যদি করে। কিন্তু এখানে তো নারীর কোনো অভিযোগ নাই, যেহেতু ব্যভিচার, সে স্ব ইচ্ছায় ইচ্ছাকৃতভাবে জেনে শুনে সবকিছু আপনার সম্মতিক্রমে, তাহলে এখন নারীর ক্ষেত্রে কি হবে? তাহলে এখন মামলাটা কে করবে? ওই মেয়ের ভাই করবে? বলেন, ওই মেয়ের ভাই করবে মামলা? আচ্ছা, এই যে একজন মেসেজ দিচ্ছে ব্যভিচার বুঝে না, তাহলে আগে তো ব্যভিচার বুঝাইতে হইব কথাটা। এখন ব্যভিচার মানে আমরা গ্রাম্য ভাষায় বুঝতাম যে আসলে আমার প্রতি অন্যায় করা হয়েছে, এটার বলতাম কি আমরা? ব্যভিচার। এটা ব্যভিচার না, এটা গ্রামে মহিলারা ঝগড়া লাগতে, তুই যে ব্যভিচারটা করছস, মানে ব্যভিচার বলতে আমরা বুঝাচ্ছি এখানে কি, যে অন্যায় আচরণ করা হয়েছে বা এরকম করা হয়েছে, জিনিসটা আসলে এরকম না। এখানে ব্যভিচার শব্দের অর্থ হইলো আপনার আহ, সোজা বাংলা কথা যদি বলতে হয়, পরকীয়ায় লিপ্ত, পরকীয়ার যেই প্রণয়টা, সেটা, এটা হলো আপনার হচ্ছে কি, আপনার ব্যভিচার। যে প্রশ্ন করছে আমি জানি সে জানে, জানার পরে সে প্রশ্নটা করছে, তারপর আমি উত্তরটা দিলাম, আমি জানি সবাই জানি, তারপরে প্রশ্ন করছে আমি উত্তরও দিলাম। এটা ট্রেনিং সেন্টারের কথা মনে পড়ে গেছে, আমার ব্যাচমেট স্যারে পড়াইতেছে মার্ডার, হঠাৎ করে 302 দ্বারা 300 পড়াইতেছে, আমার ব্যাচমেট হামিদ, ও বলতেছে স্যার 375 দ্বারাই কি আছে, ওরা যেন কে শিখাই দিছে, তখন তো স্যার চেতে উঠছে। তো আমি পড়াইতেছি মার্ডার, আপনি বলতেছেন দর্শন, কারণটা কি? আপনি বলেন মার্ডার কাকে বলে? তখন সে দাঁড় করাইছে, বলতেছে স্যার ম্যান ইজ মর্টাল। প্রথমে শুরু করছে, স্যার মানুষ ভুল করতেই পারে, সে করতেছে ম্যান ইজ মর্টাল, মানুষ ভুল করতেই পারে স্যার, খুন করলে কি স্যার মামলা করতে হইব? যাই হোক, সেই ব্যাচমেটের কথা মনে পড়লো। তো এইরকম যে পরকীয়ায় লিপ্ত হয়, কিন্তু এই পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে যখন ওই স্বামীর স্ত্রীর স্বামী ক্ষতিগ্রস্ত, যে তার স্ত্রীর সাথে আরেকজন পুরুষ, সে বিবাহিত হতেও পারে নাও হতে পারে, সে পর আপনার পরকীয়ায় লিপ্ত হয়েছে, এই যে তাদের মাঝে যে এখন মিলামেশা হচ্ছে, এটা হচ্ছে ব্যভিচার। এই ব্যভিচারের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলো কি? পুরুষ ব্যক্তি। তাহলে এখন মামলাটা কে করবে? তার মানে ওই স্ত্রীর স্বামী মামলা করবে। এখন ধরেন ওনার স্বামী সৌদি আরব থাকে বা সামরিক বাহিনীতে চাকরি করে, যে ছুটি পাচ্ছে না বা আসতে পারতেছে না, এখন মামলা করবে কে? ওনার স্ত্রীর তত্ত্বাবধানকারী, দেখা গেছে কি তার আপনার বাবা হতে পারে, বা তিনি যার উপর দায়িত্ব দিয়ে রাখছেন দেখভালের দায়িত্ব সেরকম, বা তিনি এই ঘটনা জানার পর তিনি যাকে কাগজ কলমে ক্ষমতা দিবেন সেই ব্যক্তি। বোঝা গেছে? এই ক্ষেত্রে আপনার এখানে বলা আছে, দেখবেন এই 199 দ্বারা পড়লে আপনার এখানে কিন্তু একটা কথা বলাও আছে কিন্তু। তারপর হচ্ছে 200 দ্বারা, এবার ধরেন সিকোয়েন্সটা চেঞ্জ করেন, আপনি যে কোর্টে মামলা করতে গেছেন, আপনি কোর্টে মামলা করতে গেলে আপনি কি করতে পারেন? প্রথমে আপনি যখন যাবেন, যাওয়ার পরে আপনি নালিশটা করলেন ম্যাজিস্ট্রেটের কাছে, তখন ম্যাজিস্ট্রেট আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার বাদী মোহাম্মদ আপনার জাকিয়া সুলতানা হাজির, ইয়া বলবে হাজির, আপনার বক্তব্য পেশ করেন। তখন আপনার বক্তব্য আপনি পেশ করবেন। যখন বক্তব্য পেশ করবেন, এই যে জাকিয়া তার বক্তব্য পেশ করতেছে, এখন বলবে যে নালিশের ভিত্তিতে অপরাধ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, এই যে 190 ধারায় না আমল গ্রহণকারী আদালত, কারা? 190 ধারায় যাদের কথা বলা আছে, এই যে ম্যাজিস্ট্রেট, তিনি অবিলম্বে বাদীর এবং যদি আরো সাক্ষী সেখানে উপস্থিত থাকেন, যাদের উপযুক্ত মনে করবেন, তাদের শপথ গ্রহণপূর্বক জবানবন্দি তিনি গ্রহণ করবেন। জবানবন্দির সারাংশ তিনি কি করবেন? লিপিবদ্ধ করবেন। মানে জাকিয়া সুলতান এবার কি বলতেছেন, লেখা কি বললো আবার মুখে কি বলতেছে, এটার সারাংশ তিনি লিপিবদ্ধ করবেন। তারপর যদি সাক্ষী থাকে তাদেরটাও আপনি একইভাবে লিপিবদ্ধ করবেন। তারপরে যে বাদী জাকিয়া সুলতানা প্লাস তার সঙ্গীয় যে সাক্ষীরা ছিল, তাদের কাছ থেকে কি নেবেন? স্বাক্ষর নেবেন। বাস শেষ? শেষ? শেষ না, শেষেও হইল না শেষ নাকি? তাহলে এবার কি করতে হবে? এবার ম্যাজিস্ট্রেট নিজেও এতে স্বাক্ষর করবেন, ম্যাজিস্ট্রেট নিজেও এখানে স্বাক্ষর করবেন। ক্লিয়ার? তার মানে মামলা শুরুর প্রথম পর্যায়ে আপনার যে বাদী থাকবে
এবং বাদীর সাথে সঙ্গীয় যদি সাক্ষী থাকে তাদের জবানবন্দি গ্রহণ করবে, তারপর ম্যাজিস্ট্রেট এটা সারাংশ লিপিবদ্ধ করবে, তারপর আপনার এখানে ওই বাদী এবং সাক্ষী তারা স্বাক্ষর করবে এবং ম্যাজিস্ট্রেট নিজেও এখানে লিপিবদ্ধকারী অফিসার হিসেবে এখানে তিনি স্বাক্ষর করবেন। ক্লিয়ার? এটা হলো এখানে সারমর্মটা আমি বুঝাই দিলাম। তারপরে এখানে আরো ডিটেলস আছে, আপনি যদি পড়েন দেখবেন, যদি আপনার কাছে ভালো লাগে আপনি সামনে দূরে আগাবেন, আর যদি পারতেছেন না, জাস্ট যতটুকু আমি বললাম এই পর্যন্ত আপনি থাকেন, আর তাহলে সামনে আগানোর দরকার নাই। এবার ধরেন এই যে জাকিয়া সুলতানা কোর্টে গিয়ে যে অভিযোগটা করতেছে, মনে করেন আমার কোর্টে আসলো, আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা আপনি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জাকিয়া সুলতানা হচ্ছেন বাদী, তিনি গিয়ে এবার তার স্বামীর বিরুদ্ধে মনে করেন মামলা করতেছে, যে আপনার যে একটা অভিযোগ দিল তার স্বামীর বিরুদ্ধে, অভিযোগ দেওয়ার পর দেখা গেছে এই যে অভিযোগটা এখন কি, যে ধরনের অভিযোগ পেশ করলো বাপ, আমার আওতার বাইরে। কিসের বাইরে? আমার আওতার বাইরে, বা আপনি একজন বিচারক, আপনার আওতার বাইরে। এখন আপনি কি করবেন আওতার বাইরে হইলে? আপনি কি তাকে বলবেন যান চলে যান, এটা আমি নিব না, এরকম ব্যবহার তো করবো না। কিন্তু এখানে একটা আইনগত সমাধান দিছে। কি বলছে এখানে, যদি কোনো এমন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করা হয় বা অভিযোগ করা হয় যিনি মামলাটি আমলে নেওয়ার যোগ্যতা সম্পন্ন নন, যেটা আমি বা আপনি, যেটা যোগ্যতা আমাদের নাই, তাহলে তিনি উপযুক্ত আদালতে পেশ করার জন্য মন্তব্য লিপিবদ্ধ করে নালিশটি ফেরত দিবেন। তিনি লিখে দিবেন যে অমুক আদালতে আবেদনটি দাখিল করা হোক, লেখা তিনি এখানে স্বাক্ষর দিবেন, আমি বা আপনি এখানে স্বাক্ষর দিয়ে সম্মানের সাথে জিনিসটি আপনার ফেরত দিব। এবং যিনি নালিশ করতে আসছিলেন বা অভিযোগ, তাকে আমরা বলবো যে আপনি উপযুক্ত আদালতে যান। ক্লিয়ার? তার মানে আমি আমার মতামতটা ওখানে লিখে দিব যে এটা আমার এখতিয়ার সম্পন্ন না, এটা দায়রা আদালতে যান, দায়রা আদালত, এই দায়রা আদালতে উপস্থাপন করা হোক, এবং তাকে আমি মৌখিকভাবে বলবো যে আপনি দায়রা আদালতে যান। এই হলো 201-এর কার্যক্রম। 202, পরোয়ানা দান স্থগিত রাখা। এখানে মূলত হচ্ছে পরোয়ানাটা দিবে না, পরোয়ানাটা স্থগিত রাখবে। আমরা জানি যখন কেউ গিয়ে মামলা করে তখন যদি অভিযোগ আমলে নেন, তাহলে আসামিকে হাজির করার পদ্ধতি কি? গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া, ওয়ারেন্ট দেওয়া। তাহলে এখানে বলতেছে যে আপনার ম্যাজিস্ট্রেট যে কাজটা করবেন, যোগ্যতা সম্পন্ন যে আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, তারা পরোয়ানা দান স্থগিত রেখে আপনার দেখা গেছে যে একটা তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। এই কারণে দেখবেন অনেক সময় কোর্টে গিয়ে মামলা করার পরেও কিন্তু এটা তদন্তের জন্য পাঠাই দেয়, কোথায়? থানায় পাঠাই দেয়। দেখছেন না? দেখছেন তো, যে কোর্টে গিয়ে মামলা করলাম, যে থানার ভয়ে এটা আবার থানায় পাঠাইলো। কি পাঠাইলো? থানায় পাঠাইলো। এরকম হয় না? থানায় পাঠাইলো, থানায় পাঠাইলো, এই এরকম আর কি। ভয় সব জায়গাতেই কাজ করে আর কি, ভয় কাজ করে। তো আপনার এই যে ভয়, আবার থানায় পাঠাইলো, তো এরকম বলতেছে ম্যাজিস্ট্রেট আপনার এটার আপনার অভিযোগ করার পরে দেখা গেছে যে কোনো কারণে তিনি থানাতেও সেটা পাঠাইতে পারেন। তার মানে পুলিশ দ্বারা যে তদন্ত করাইতে পারেন, এখানে পুলিশের কাছে যে পাঠাইতে পারেন, এখানে আমরা একটা ক্ষমতা কিন্তু দেখতে পারতেছি। 202-এর 2 উপাদানে বলতেছে যদি ইনকোয়ারি বা অনুসন্ধান বা তদন্ত যে ব্যক্তি করবেন তিনি ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার না হন, তবে তিনি কার্যবিধি অনুসারে বিনা পরোয়ানায় গ্রেপ্তার ছাড়া সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আর ঘটনা বলতে পারেন এটা আবার কেমন কথা, পুলিশ ছাড়া কার কাছে তদন্ত দিবে? দিতে পারে না। আদালত যদি মনে করে যে ভূমি অফিসের কর্মকর্তা এই মামলাটি তদন্ত করবেন, ক্ষমতা দিল, আপনি কি করবেন? দিল। তারপরে আপনার এরকম অন্য আরো সংস্থা আছে যারা পুলিশ না, তাদেরকে দিল, তখন তারা কি করবে? তারা এই ক্ষেত্রে বিনা পরোয়ানায় যে গ্রেপ্তারের ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটা ছাড়া অন্যান্য যে ক্ষমতাগুলো আছে এইগুলো তারা এই ক্ষেত্রে গ্রহণ করতে পারবেন। আপাতত এই পর্যন্ত পড়েন, যদি ভালো লাগে এই পরের অংশটুকু পড়বেন, নাহলে দেখবেন যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এই পরোয়ানা দান স্থগিত, এটা আবার কেমন যেন কঠিন হয়ে যায়। তারপরে হচ্ছে 203, নালিশ খারিজ। এবার কল্পনা করেন এই জাকিয়া সুলতানা যে ধরনের অভিযোগটা নিয়ে গেল আমাদের কাছে, এখন মনে করেন যে এমন বিবৃতি দিল, বা ধরেন এই যে পুলিশের কাছে যে রিপোর্ট দিলাম যে পুলিশ অফিসার অমুক আপনি তদন্ত করে রিপোর্ট দেন, পুলিশ অফিসার তদন্ত করে রিপোর্ট দিল, পুলিশের তদন্ত রিপোর্ট হোক অথবা জাকিয়া সুলতানা কোর্টে দাঁড়ায় যে বক্তব্যটা দিল সেটাই হোক, এই দুইটার যে কোনোটাই বা দুইটাই মনে করেন যে আপনার দেখা গেছে যে আমরা পর্যালোচনা করলাম বিচারক হিসেবে, দেখলাম যে অপরাধটা আসলে আমলে গ্রহণ করার মতো না। কি? অপরাধটা আমলে গ্রহণ করার মতো না। তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি? ওটা নিয়ে বসে থাকবো? 203-এ কি বলছে? মনে করেন আপনার কাছে আমি পাঠাইলাম, আপনি এটা কি গ্রহণ করবেন বলেন?
গ্রহণ করবেন? গ্রহণ করবেন না, আপনি এটা কি করবেন? রিজেক্ট করে দিবেন। তার মানে কি? খারিজ করে দিবেন। এটা আপনি কিসের ভিত্তিতে? যদি আপনি মনে করেন যে এটার আপনার তেমন কোনো কারণ নাই, এটা আপনাকে কেউ ব্যাখ্যা করবে না, আপনি বিচারক হিসেবে আপনাকে কেউ ব্যাখ্যা করবে না যে আপনি কেন এটা খারিজ করলেন। আপনার মনে হয়েছে আপনি খারিজ করতে পারেন, আপনি এটা খারিজ করে দিবেন যে পর্যাপ্ত কোনো কারণ নাই। এ কারণে দেখবেন বড় বড় আদালতও কিন্তু খারিজ করতে পারে, কিন্তু আজ পর্যন্ত দেখছেন আদালত কেন খারিজ করলো? আদালতকে জবাব দিতে বা কাঠগড়ায় দাঁড় করাইতে হয়েছে, দাঁড় করতে হয়েছে, দাঁড়াতে হয় নাই। এখানে জাস্ট বলছে যদি বিচারকের কাছে জাকিয়া সুলতানার বক্তব্য শোনার পরে অথবা পুলিশের কাছে যে রিপোর্ট চাইছিল সেই রিপোর্ট দেওয়ার পরে আপনার দেখা গেছে যে বিচারকের কাছে মনে হচ্ছে যে এই মামলাটা আমলে গ্রহণ করার মতো কোনো কারণ কি নাই। যদি কোনো কারণ তিনি না থাকেন তাহলে এই মামলা কি রাখবেন? রাখবেন না, স্বাভাবিকভাবে তিনি এই মামলা খারিজ করে দিবেন। এরপর হচ্ছে 204। এবার দেখেন পরোয়ানা প্রদান। এখন যদি তিনি মনে করেন যে কার্যক্রম গ্রহণ করার মতো কারণ আছে, এই যে তদন্ত করায় আনছেন বা বক্তব্য শুই না, জাকিয়ার বক্তব্য শুই না বিশ্বাস করলো বা তদন্ত রিপোর্ট করায় নিয়ে আসলো, এখন তিনি দেখতেছেন যে না এটা বিচার শুরু করার মতো কি আছে, কারণ আছে, কিন্তু আসামি তো অ্যারেস্ট নাই, আসামি পলাতক, তাহলে এবার আসামিকে হাজির করার জন্য কি দিতে হবে? পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা। এই যে 204-এ পাওয়ার দেখেন কি বলছে যে আমল গ্রহণকারী আদালত যদি মনে করেন কার্যক্রম গ্রহণ করার মতো পর্যাপ্ত কারণ আছে তাহলে তিনি আসামিকে হাজির হওয়ার জন্য আপনার কি দিবেন, হাজির সরি হাজির হওয়ার জন্য সমন অথবা তাকে ধরে হাজির করার জন্য কি দিবেন, গ্রেপ্তারি পরোয়ানা দিবেন। তার মানে আমরা দেখলাম যে আদালত যদি মনে করেন বিচার শুরু করবেন তাহলে তিনি সমন দিতে পারেন আসামিকে হাজির হওয়ার জন্য, অথবা ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আপনার ওয়ারেন্টও দিতে পারেন। এক ক, অভিযোগকারীর পক্ষে সাক্ষীদের তালিকা দাখিল না করা পর্যন্ত আসামির বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করা যাবে না। তার মানে বাদী পক্ষ যদি আগে সাক্ষীদের তালিকা দিতে না পারে আসামির বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট দেওয়া হবে না। তার মানে আগে কি দিতে হবে? সাক্ষীদের নাম ঠিকানা, যে এরা ঘটনা জানে। বুঝেন লজিকটা? বুঝেন? আপনার সাক্ষীদের নাম ঠিকানা যদি না থাকে বিচারকের সামনে তিনি আসামিরে ডাকবেন না। তার মানে সাক্ষীদের নাম ঠিকানা আপনার আগে দিতে হবে। পরে বলতেছে 1 খ, লিখিত নালিশের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকলে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করার সময় নালিশের একটি নকল সাথে দিতে হবে। ওই সমন বা ওয়ারেন্টের সাথে একটা নালিশের নকল, যাতে ওই ব্যক্তি বুঝতে পারেন। পরে বলতেছে এই ধারার কোনো বিধান ফৌজদারি কার্যবিধির 90 ধারাকে প্রভাবিত করবে না। আমরা ফৌজদারি কার্যবিধির 90 ধারায় পড়ছি না যে আদালত সমন না দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন বা সমন দেওয়ার পরেও গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন? দেখছি না আমরা? দেখছি কি না? যদি কেউ ভুলে যেয়ে থাকেন তাহলে তো আপনি কোনো ক্লাসই করতেছেন না, যে মনে নাই বা পিছনের জিনিস মনে করতে পারেন না। মনে করতে পারেন? পারেন না। আমরা আমরা যদি কারো কাছে টাকা পাই মানে ধারটার দেই তাহলে এই জিনিসটা খালি মনে থাকে, আর পিছনের কোনো কিছুই মন থাকে না। ঠিক না? মন থাকে, আর কিছু মন থাকে না। কিন্তু টাকা ধার দিলে মন থাকে, কিন্তু টাকা ধার নিলে আবার মন থাকে না। ঠিক না? কিন্তু টাকা ধার দিলে মন থাকে, নিলে মন থাকে না। তবে মনে রাখবেন যদি কেউ টাকা ধার নেয় তার উচিত ধারের টাকা চাওয়ার আগে পরিশোধ করা। এটা আপনার কিন্তু একদম সুন্নত মোতাবেক কাজ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পরেরটাতে যাই, যে বর্তমান প্রচলিত আইনে সমন বা গ্রেপ্তারি পরোয়ানার জন্য কোনো ফি প্রদান করার বিধান থাকলে তা পরিশোধ না না যদি আপনার না করা হয় তাহলে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে না। এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ না করা হয়ে থাকলে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে দিবেন। মানে মজার বিষয় এখানে দেখেন, একটা মজার বিষয়, যদিও ফৌজদারি মামলাতে এটা আপনার সচরাচর ব্যবহার করা হয় না। এখানে বলতেছে সাক্ষীদের বাড়িতে বা আসামিদেরকে বাড়িতে যে সমন বা ওয়ারেন্ট পাঠাইতে যদি বাদী পক্ষের কোনো ধরনের টাকা দেওয়া লাগে, খেয়াল করেন কথাটা, বাদী পক্ষের খরচ দিতে হয়, যদি দিতে হয় এরকম কোনো বিধান থাকে তাহলে দিতে হবে। নির্ধারিত সময় যদি দেওয়া থাকে সেই সময়ের ভিতরেই আপনার টাকা দিতে হবে। যদি আপনি অভিযোগ দিলেন সবকিছুই ঠিক আছে, বিচারক আপনার এটা গ্রহণও করলেন, কিন্তু সময় মতো আপনি সমন পাঠানোর খরচ দিলেন না, এই খরচ বলতে কিন্তু 161 বুঝেন না, এটা হচ্ছে অফিসিয়াল ভাবে চালানের মোতাবেক যে খরচটা আর কি, সরকার কর্তৃক যদি থাকে এরকম কোনো নিয়ম, অনেক মামলায় আছে। এই ক্ষেত্রে এই ধরনের নিয়ম যদি আপনি প্রতিপালন না করেন, অর্থাৎ নির্ধারিত সময়ের ভিতরে যদি আপনি ওই ফিটা জমা না দেন, তাহলে আদালত
টাকা না দেওয়ার কারণে মামলা খারিজ করে দিবে। তার মানে মামলা খারিজের আরেকটা নিয়ম আমরা দেখলাম না, যে আদালত কোন কারণে মামলা খারিজ করতে পারেন, যদি বাদীর বক্তব্যে এরকম কোনো কিছুর অস্তিত্ব না পান, বা পুলিশ রিপোর্টে যদি মামলা শুরু করার মতো কোনো কারণ না দেখেন। আবার এখন আমরা আরেকটা জিনিস দেখলাম, যদি ফি দেওয়ার নির্ধারিত কোনো নিয়ম থাকে, সেই নির্ধারিত তারিখের ভিতর যদি কেউ ফিটা দিতে না পারে, তবুও আপনার কি করা যায়, মামলা খারিজ করে দেওয়া যায়। এরপর হচ্ছে আমাদের 205, ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা মকুব করতে পারেন। কি করতে পারেন? ব্যক্তিগত হাজিরা মকুব করতে পারেন। এই যে ব্যক্তিগত হাজিরা, এখন দেখা গেছে যে আপনার ছোটখাটো বিষয়, এগুলোর ক্ষেত্রে একজন ব্যক্তিকে মনে করেন যে আপনার হাজির করা, বা মনে করেন যে তাকে হাজির আনলে অনেকটা তার অনেক ধরনের রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে, বা ধরেন কোনো কারণে ওই ব্যক্তি এমন কোনো ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত, যেটা মনে করেন এইখানের হাজির হয়ে বক্তব্য দেওয়ার সাথে ওইখানে তার হাজির থাকাটা ইম্পর্টেন্ট বেশি। এখন এই ক্ষেত্রে আদালতকে অবগত করা হলে, মানে ঘটনা হয়েছে আপনি যেভাবেই পারেন, যদি আদালতকে অবগত করতে পারেন যে আপনি এই মুহূর্তে এইখানে থাকার চাইতে অন্য জায়গায় উপস্থিত থাকাটা ইম্পর্টেন্ট, বা আপনি পারতেছেন না কোনো কারণে, এমন সিচুয়েশনে আছেন, আদালত এই জিনিসটা অবশ্যই বিবেচনা করবেন। এই ক্ষেত্রে আপনার সরাসরি হাজিরা আদালত মওকুফ করতে পারেন, এবং আপনি উকিল মারফত আপনার বক্তব্য পেশ করতে পারেন। এটা তো, এটা আসলে মূলত ডিপেন্ড করে একজন আসামির অবস্থান, তার কার্যক্রম, এবং মামলার যে গুরুত্বপূর্ণ কিনা সেটার উপর ডিপেন্ড করে। এখন দর্শন মামলার আসামি উকিল দ্বারা হাজিরা দিলে কাজ হইব, দর্শনকারীর পক্ষে উকিলের হাজিরা কাজ হবে? হবে কি না? হবে না। এখানে মামলা ঘটনা বুঝে আদালত যে ক্ষেত্রে জিনিসটা বিবেচনা করবেন, সেই ক্ষেত্রে সর্বশেষ ধারা যেটা আমাদের 205 বড় গ, এই 205 বড় গর একদম সহজ, পরীক্ষাতে কয়েকবার আসছে, এর আগে আপনাদেরও আসতে পারে। এর আগে একটা জিনিস একটু ভাবেন, যে আপনারা দুই ভাই, এক ভাই মনে করেন থানার ওসির লগে সম্পর্ক ভালো, আরেক ভাই মনে করেন নিজেই অ্যাডভোকেট, বা একজন পরিচিত অ্যাডভোকেটের সাথে ভালো সম্পর্ক আছে। একটা গল্প বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এখন আপনাদের বাড়িতে পাশের বাড়ির লোকজন হামলা করে, ভাঙচুর করে, মারধর করে, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি লুটপাট করে নিয়ে গেছে। কারণ এই ঘটনায় আপনারা দুই ভাই দুই দিকে ছুটছেন। আপনি ওসি সাহেবের লগে খাতির, আপনি বা আপনার পরিচয় আছে, আপনি দৌড়ে গেছেন থানায় মামলা করার লাগিয়া। আর আপনার ভাই কোর্টে পরিচিতি লাভ আছে, বা সে ইচ্ছে করলে ওই কোর্টে একটা মামলা করতে পারে 1-2-তে, সে গিয়ে কোর্টে গিয়ে মামলা করছে। তাহলে এক ভাই একই ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করছে, আরেক ভাই গিয়ে মামলা করছে কই? কোর্টে। যে কোর্টে আপনি মামলা করছেন, থানা থেকে রিপোর্ট তো ওই কোর্টেই যাবে, এফআইআর ওই কোর্টেই যাবে না? একই কোর্টেই যাবে। যখন দেখলো বিচারকে, কিরে ভাই, একই ঘটনা নিয়ে থানায়ও মামলা হয়েছে, একই ঘটনা আবার আমার কাছেও নালিশ করা হয়েছে, তখন তিনি কি করবেন? দুইটারে খারিজ করে দিবেন? আপনার কি মনে হয় দুইটা খারিজ করে দিবেন? আমরা গল্প করতেছি, আইন টাইন পরে রাখেন, মনে করেন খারিজ করবেন না। তিনি বলে কি, যে কাহিনীতে একটা অবশ্যই আছে, তাহলে কি কাহিনী? তাহলে আচ্ছা দেখি থানা থেকে কি করে নাকি, তাহলে দেখি থানা থেকে কি করে। তিনি কি করবেন? তারটা স্টপ করে দিবেন। তারটা স্টপ করে দিয়া থানার ওসির কাছে রিপোর্ট চাইতে পারেন, যে এই ঘটনার রুজুকৃত মামলার রিপোর্ট দাখিল করুন। এখন ওসি সাহেবের রিপোর্টটা দুই রকম হতে পারে না? চার্জশিটও হইতে পারে, ফাইনাল রিপোর্ট হইতে পারে। নাকি বুঝেন না আপনারা কথাগুলো? আমার কথাগুলি বোঝা গেছে না? থানায় যে মামলা রুজু করছে, মামলার রিপোর্ট কি রকম হইতে পারে? তিন রকম না দুই রকম? দুই রকম, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট। তাহলে এই পর্যন্ত আদালত অপেক্ষা করবে কি না? করবে না? আদালত এই পর্যন্ত অপেক্ষা করবে। এখন মনে করেন চার্জশিট দিল বিচার প্রার্থনা কইরা, তখন দেখলো যে কোর্টেও চাইছে বিচার, তাহলে দুইটাই আপনার একরকম হয়ে গেল, মিলে গেছে, তাই না? ওই ভাই কোর্টে গিয়ে যে মামলা করছে আর থানা থেকে যে রিপোর্ট দিয়েছে, দুইটা একরকম। তাহলে এখন দুইটারে একসাথে করে বিচার শুরু করবে, তাহলে ধরে নিবে যে দুইটা দ্বারাই একটা ঘটনার বিচার হচ্ছে। আবার ধরেন এক ভাই কোর্টে যে মামলা করছিল, ওইখানে চাইছে বিচার, আর পুলিশ রিপোর্ট দিল ফাইনাল রিপোর্ট, যে এরকম কোনো ঘটনাই ঘটে নাই, তথ্যগত ভুল, মিথ্যা, এই সেই বংশং যেটা পারে এরকম রিপোর্ট দিল। তাহলে দুইটা ঘটনা মিলে না, দুইটা ঘটনা মিলে না। তখন কি করবে?
পুলিশের রিপোর্ট ফকাপ থয়ে দাও, বাদ। আমার কাছে যেটা আছে আমি এটা নিয়ে বিচার শুরু করব। বুঝছেন না, বুঝছেন না? দুইটা, পুলিশের রিপোর্টের কোনো মূল্যই নাই কোর্টে, এটা আপনারা জানেন কিনা জানি না। পুলিশের রিপোর্টের কোনো মূল্যই নাই, পুলিশের চার্জশিটের কোনো মূল্য নেই। আবার এটাই কিন্তু বিচারের মূল স্তম্ভ, এটা কিন্তু চার্জশিটে কিন্তু বিচারের মূল স্তম্ভ। কিন্তু মূল্য নাই মানে কি বোঝানো হয়েছে? দারোগা সাহেব যে লিখতাছে আসামি অমুক 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 অমুকের বিরুদ্ধে 302 ধারার আপনার তথ্য প্রমাণ পাওয়ায় তাদের বিচার প্রার্থনা করলাম, তাহলে ওই রিপোর্টের ভিত্তিতে তো আপনার ফাঁসি দিয়ে মেরালেন কথা? মারে? মারে না। এটা জাস্ট একটা ফর্মুলা উড়াই দিল, স্ট্রাকচার তৈরি করে দিল, তারপর ওইটার উপর ডিপেন্ড করে এবার সাক্ষ্য প্রমাণ দ্বারা যেটা প্রতিষ্ঠিত হবে সেটা, এটা বোঝানো হয়েছে আর কি। তাহলে এই যে কার্যক্রম, এইটাই আপনার 205-এর বড় গতে এই কথাটাই বলছে, এক উপধারায় বলছে। এবার একটু বই থেকে দেখতে পারেন। এক উপধারায় বলছে যে পুলিশ রিপোর্ট ব্যতীত অন্যভাবে রুজুকৃত মামলার অনুসন্ধান বা বিচার চলাকালে যদি ম্যাজিস্ট্রেটের কাছে প্রতীয়মান হয় যে তার আদালতে অনুসন্ধান বা বিচারাধীন অপরাধ সম্পর্কে একটি পুলিশি মামলা তদন্ত চলতেছে, তিনি তার কার্যক্রম মানে অনুসন্ধান বিচার কার্যক্রম তিনি স্থগিত রাখবেন এবং এই সম্পর্কে পুলিশ রিপোর্ট তলব করবেন। ব্যাখ্যা দিতে হইব না? বুঝছেন আমার ঘটনা বলার সাথে মিল আছে? বুঝছেন না? আশা করি বুঝছেন। দুই, যদি তদন্তকারী পুলিশ অফিসার 173 ধারা মোতাবেক রিপোর্ট দাখিল করেন এবং এই ধরনের রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যে ব্যক্তি নালিশি মামলার আসামি তার বিরুদ্ধে অপরাধ আমলে নেন, তার মানে তিনি এখন অপরাধ আমলে নিছেন পুলিশের রিপোর্টের ভিত্তিতে, তবে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা এবং পুলিশ রিপোর্টের ভিত্তিতে রুজুকৃত মোকদ্দমা একই সঙ্গে অনুসন্ধান বা বিচার করতে পারবেন যেন উভয় মামলাই পুলিশ রিপোর্টে রুজু হয়েছে। তার মানে ধরে নেবে যে দুইটা এক। দুইটা কি এক। 3 নম্বর উপধারায় বলছে পুলিশ রিপোর্ট যদি নালিশি মোকদ্দমার কোনো আসামি জড়িত না হয়, তার মানে ওই যে ফাইনাল রিপোর্ট আর কি, যেটা জড়িত না হয়, অথবা পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যদি অপরাধ আমলে গ্রহণ না করেন, তাহলে তিনি যে অনুসন্ধান বা বিচারটা আগে স্থগিত রাখছিলেন সেইটা অনুযায়ী তিনি বিচার কার্যক্রম সামনের দিকে আগাবেন। এই হলো কাহিনী, এটা কিন্তু পরীক্ষাতে আসছে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। এটুকু বুঝতে পারলাম। ফৌজদারি কার্যবিধির 154, 55, 56 ওই দিককার কার্যক্রম এবং 190, 200, 201, 203 এদিককার কার্যক্রম মোটামুটি সিমিলার। 154-তে কার্যক্রমটা মূলত মামলা গ্রহণ করতেছে থানার ওসি, অফিসার ইনচার্জ। আর একই ঘটনায় যদি কোনো বিচার প্রার্থী আদালতে যায়, বিজ্ঞ আদালত যে কার্যক্রম গ্রহণ করতেছে সেগুলো করতেছে তিনি 190, 200, 201, 203 এই দিকে। তো স্যার এই যে নালিশি মামলা আর এই যে পুলিশি মামলা, এই মামলা দুইটার যদি একটু তুলনামূলক একটা আলোচনা আমাদেরকে একটু দিতেন স্যার, বিষয়টা একটু ক্লিয়ার হইতাম। যেমন 154-তে থানার ওসি মামলা এফআইআর দায়ের করলো, রেজিস্ট্রিভুক্ত করলো, আর এখানে বলতেছে যে 190-তে ম্যাজিস্ট্রেট একটা নালিশ আমলে নিল। আবার বলতেছে 200 ধারায় তিনি জবানবন্দি নিচ্ছে হলফ করে যিনি বিচার প্রার্থী তার, এবং যদি তার কোনো সাক্ষী থাকে তাদেরও। তো এটা মূলত আমরা বলতে পারি যে যেটা আমরা এফআইআর এ রুজু করলাম, এফআইআর এ আমরা যদি ওরকম সাক্ষীর নাম ঠিকানা তালিকা উঠাই ওইরকম। আমি একটা তুলনামূলক নিচ্ছি স্যার, সিনারিও নিচ্ছি। তারপরে উনি মামলাটা আসামিকে ডাকার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন যদি উনি সাক্ষী প্রমাণের সাক্ষীর তালিকা সহ ওনার কাছে দেয়া হয়। তো এই যে স্যার উনি এটা না করে আবার উল্টো পুলিশের কাছে তদন্তের জন্য পাঠিয়ে দিলেন, এটা কি উনি স্যার বিচার কার্যক্রম শুরু করে পাঠাইলেন? 190-তে যেহেতু 190 ধারাটা আগে স্যার আর 200 ধারাটা পরে, এই জায়গায় আমার কনফিউশন তৈরি হইতেছে। উনি কি মামলাটা বিচারের জন্য আমলে নিয়ে তারপরে তদন্তে পাঠাইতেছেন? সেই ক্ষেত্রে কি পুলিশ যখন তদন্ত করে পুলিশকে তো তাহলে নতুন করে আরেকটা মামলা করতে হবে, পুলিশের তখন দায়িত্বটা কি? আচ্ছা, এটা হচ্ছে আগে না, আগে ধারা মানে কিন্তু আগে না। 190-এ বিচারকদের পরিচিতি লাভ করছে যে এইসব বিচারকরা অপরাধ আমলে নিতে পারে। প্রথমে দিছে বিচারকদের পরিচয় যে তারা কারা, জি স্যার। তারা তাদের পরিচয় দিছে।
এই পরিচয়ে বলছে যে 190 ওনারা হচ্ছে অপরাধ আমলে নিতে পারেন। তা অপরাধ আমলে নেওয়ার ফর্মুলাগুলো কিন্তু আমি বলছি, খেয়াল করছেন কিনা। ফর্মুলাগুলো হচ্ছে কি, কেউ যদি বিচারকের কাছে গিয়ে নালিশ করেন, তো নালিশ করার ভিত্তিটা বা প্রসেসটা হলো 200 ধারাতে, যে কিভাবে এখানে নালিশটা উপস্থাপন হবে। বোঝা জি গেছে স্যার। খালিদ? জি স্যার। আর পুলিশ রিপোর্টের ভিত্তিতে, এখন পুলিশ রিপোর্ট তো সরাসরি আর এফআইআর কোর্টে আসে না, সেটা এফআইআর হয়ে তারপর চার্জশিট বা ফাইনাল রিপোর্টের মাধ্যমে আসে। রাইট স্যার। এই এই জিনিসটা এখানে 190 যেটা পরিচয় দিছে যে ওনারা সেই ম্যাজিস্ট্রেট যারা অপরাধ আমলে নিতে পারেন, এবং তারা অপরাধ আমলে নেন মূলত 99% ক্ষেত্রে এই দুইটা প্রক্রিয়া। একটা হচ্ছে সরাসরি নিতে পারেন, যেটা 200 ধারার কার্যক্রমে বলা আছে এটা। তারপরে গিয়ে আপনার 204-এ গিয়ে আপনার যদি আমলে নেন তখন তিনি কি করবেন, ওই কথাগুলো বলা আছে 204-এ। আর এখানে বলতেছে যে আপনার যদি ওসি সাহেব আমলে নেন তাহলে তিনি মামলা রেকর্ড করেন, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেন। বোঝা গেছে দুইটার মানে সাদৃশ্যতাটা এইরকম আর কি, কাছাকাছি বিষয়। তো দুইটা জিনিস দুই রকম দুই জায়গাতে। আর যেভাবে রিপোর্ট দেওয়া হোক, থানা থেকে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যেভাবেই দেওয়া হোক, আর কোর্টে এসে আমি 200 ধারায় উপস্থাপন করি, যেভাবেই করি না কেন, এই যে ক্ষমতাটা গ্রহণ করার ক্ষমতাটা, এটা হচ্ছে 190 যারা আছে তারা। তাহলে স্যার মামলাটাও যে উনি আমলে গ্রহণ করলেন, এইটা কি উনি 190 ধারায় করতেছেন না 200 হ্যাঁ ধারায় হ্যাঁ হ্যাঁ, করতেছেন স্যার? যত ধরনের যত প্রক্রিয়ায় আছে যেভাবেই হোক, পুলিশ রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট, আপনার বংশং রিপোর্ট, যত রিপোর্টই হোক না কেন, বা আপনার ধরেন সরাসরি আপনার রিপোর্ট, বা আপনার কাছে গিয়ে আপনি বিচারক আপনার কাছে গিয়ে নালিশ করলো, আপনি আবার মনে করেন এটাকে পাঠাই দিয়েছেন কোথায়, থানায়, যে ওসি সাহেব তদন্ত রিপোর্ট দেন। এটাও যে তদন্ত সিআর রিপোর্ট দিল, সিআর মামলার যে রিপোর্ট দেয়, চার্জশিটও না ফাইনাল রিপোর্টও না, একটা সিআর রিপোর্ট দেয় না, সিআর মামলার রিপোর্ট, তদন্ত প্রতিবেদন। মামলা রুজু না করেও কিন্তু থানা থেকে তদন্ত দেয়, সিআর মামলার রিপোর্ট দেয় কিন্তু। ওই যে একটা রিপোর্ট দিল। এই জায়গাটা স্যার আমি জানি না স্যার, এটাই একটু মানে বিস্তারিত বুঝতে চাচ্ছিলাম যে এই যে মামলায় উনি আমলে নিল সাক্ষী নিয়ে, তারপর আবার পুলিশকে বলতেছে তুমি তদন্ত করে রিপোর্ট দাও, সেই ক্ষেত্রে পুলিশ তদন্ত করার জন্য কি সেক্ষেত্রে আবার ওখানে নতুন সেক্ষেত্রে করে মামলা যদি রুজু করবে কিনা? সেক্ষেত্রে যদি কোর্ট থেকে লিখে দেয় যে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় প্রতিবেদন দাখিল করুন, তাহলে কিন্তু মামলা রুজু করে তারপর রিপোর্ট দেয়, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট। আর যদি কোর্টের অর্ডারে লেখা থাকে তদন্ত প্রতিবেদন দাখিল করুন, তাহলে কিন্তু চার্জশিটও দেয় না, ফাইনাল রিপোর্টও দেয় না, আসামিও গ্রেপ্তার করে না। জাস্ট খালি তদন্ত প্রতিবেদন দেয় যে এটার অমুক অমুককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে বাদীর অভিযোগের এটা সত্যতা আছে সত্যতা নাই, এটুক দেয়। তারপর বিচারক ওই যে 203-এ খারিজও করতে পারেন, 204-এ তিনি বিচার শুরু করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। যে 201-এ যেটা বলা আছে যে ম্যাজিস্ট্রেট মানে যে সকল মামলা আমলে নেওয়ার ক্ষমতা নাই, এই মামলা বলতে সেটা কি ওই যার যেমন মার্ডার মামলা যদি ধরেন জুডিশিয়ালের কাছে মানে গেল এজাহার করার জন্য, মামলা নেওয়ার জন্য, নালিশ নেওয়ার জন্য, এইরকম ধরনের মামলার কথা আহ, অন্য কোনো যেগুলো তার মানে যেমন আমাদের জেলার চিফ জুডিশিয়াল আর আপনার মেট্রো হলো মেট্রো মুখ্য বিচারিক, আর হ্যাঁ, যদি প্রথম শ্রেণী হতে পারে। ম্যাজিস্ট্রেট আর বা নো প্রবলেম, আপনি যেটা বলছেন এটাই সঠিক। মনে করেন তার এখতিয়ারের বাইরে এমন একটা গেল, তখন তিনি লিখে দিবেন যে আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দাখিল করুন এবং সেখানে যান, এটাই লিখে তিনি অর্ডার দিয়ে দিবেন। রুবেল হোসেন, আপনি যেটা বলছেন ওটা একদম 100% কারেক্ট। ধন্যবাদ। 5-এর বড়গতে উপধারা 1-এ আছে যে ওই যে পুলিশ রিপোর্ট ব্যতীত অন্যভাবে রুজুকৃত মামলা অনুসন্ধান বা বিচার চলাকালে যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে তার আদালতে অনুসন্ধান বা বিচারাধীন অপরাধ সম্পর্কে একটি পুলিশ তদন্ত চলছে, তখন তিনি অনুসন্ধান বিচার কার্য স্থগিত রাখবেন, তার হুম। স্থগিত রাখবে এবং এ সম্পর্কে তদন্তকারী পুলিশ অফিসারের রিপোর্ট তলব করবেন। স্যার রিপোর্ট তলব করবে, পরে কি আর স্যার ওই কোর্ট থেকে কি আর দিব না স্যার আবার তদন্ত করার জন্য? না, কোর্টের কাছে মানে একটা মামলা কোর্টের কাছে আছে, মনে করেন আপনি কোর্ট, আমি হচ্ছি পুলিশ, এরকম ভাবেন। মনে করেন আপনি কোর্ট, আপনার কাছে একটা জিনিস আছে, আপনি আবার দেখলেন যে একই জিনিস পুলিশও তদন্ত করতেছে, তখন আপনি কি করবেন যে পুলিশে আবার কি রিপোর্ট দেয়, পুলিশের রিপোর্টটা তো দেখি। তখন জি স্যার। আপনার তো ক্ষমতা আছে পুলিশকে অর্ডার করার। আপনি আবার ওসির অর্ডার দিলেন যে ওসি সাহেব আপনি আগামী এত তারিখের মধ্যে রিপোর্ট প্রদান করুন। তখন আমি মনে করেন যে ওসি সাহেব আপনাকে রিপোর্ট দিলাম, এখন দুইটা রিপোর্ট আপনার কাছে না, জি স্যার। পুলিশেরটাও আপনার কাছে যেটা ছিল এটাও আপনার কাছে। এবার আপনি দুইটা দেখলেন যে একই রকম কাছাকাছি, তাহলে দুইটা একসঙ্গে করে নিয়ে বিচার শুরু করবেন। আর যদি দেখেন যে পুলিশেরটার মধ্যে আসামির মকুব চাইছে,
তাহলে পুলিশ এটা ফালাই রাখবেন, ধর তাহলে আমার কাছে যেটা আছে এটা দিয়ে বিচার করি, তখন আপনি আপনারটা দিয়ে বিচার করবেন। ম্যাজিস্ট্রেট আদালতে আমি জানি স্যার যে চিফ চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওনারা বিচার কার্যক্রম করেন। হুম। তাহলে স্যার ওই যে দায়রা আদালত স্যার, ওই দায়রা আদালতে কোন ম্যাজিস্ট্রেট মানে কোন বিচারকরা বিচার করেন স্যার? ও এটা আচ্ছা, আমার জানার ছিল। এই দায়রা আদালতে বসে হচ্ছে যারা আপনার সহকারী জজে যারা ভর্তি হন, সহকারী জজ থেকে পদোন্নতির মাধ্যমে যারা আপনার যুগ্ম জজ, অতিরিক্ত জজ, জেলা দায়রা জজ পদোন্নতি লাভ করেন, তারা হচ্ছে সেখানে বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত করেন বিচারিক আদালত দায়রা আদালতে। বুঝতে পারছেন? এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ ছিল। এর ভিতর যারা শর্টকাট পড়তে চান আপনি অবশ্যই 190 এবং 205-এর বড় গ ছাড় দিতে পারবেন না। এটা আপনাকে অবশ্যই এই দুইটা ধারা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, লিখতে হবে, না দেখে লিখতে হবে। ধন্যবাদ।